দেখো, একটা ত্রিভুজের ভরকেন্দ্র তোমরা জানো। ভরকেন্দ্র পরিকেন্দ্র নাম শুনছো না? পরিকেন্দ্র কাকে বলে? আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র কাকে বলে? লম্বকেন্দ্র কাকে বলে? হ্যাঁ, ভরকেন্দ্র অলরেডি তোমরা পড়ে আসছো, তাই না? ভরকেন্দ্র ভরকেন্দ্র মানে কি? যে মধ্যমাত্রয়। মধ্যমা মানে শীর্ষ থেকে বিপরীত বাহু কি মধ্যবিন্দু গুলা যোগ করলে যেখানে মিলিত হবে তার নাম হচ্ছে কি ভরকেন্দ্র, যাকে জি দিয়ে প্রকাশ করা হয়। জি দিয়ে, সাধারণত জি দিয়ে প্রকাশ করে। জি মানে গ্র্যাভিটি, মানে হচ্ছে এই ত্রিভুজটা যদি সুষম আকৃতির হয় তাহলে তার ওজনটা জি পয়েন্ট দিয়ে কাজ করবে। ওইখানে হাত দিয়ে রাখলে এটা ব্যালেন্স থাকবে। কি থাকবে? ব্যালেন্স। মনে করো এই যে বক্সটা আছে, মনে করো আমি একটা পয়েন্ট এটাকে ব্যালেন্স করার চেষ্টা করতেছি। ঠিক আছে, যে ব্যালেন্স প্রায় হয়ে যাচ্ছে, পিছলে কেমন এটা থাকতেছে না। তার মানে এটা ভরকেন্দ্র এখানে কাজ করতেছে। বুঝছো? হুম, এরকম আর কি, যে যেখানে ব্যালেন্স থাকবে এটা হচ্ছে ভরকেন্দ্র। থাকতেছে না। ভরকেন্দ্রের বৈশিষ্ট্য আমরা জানি, সেটা কি হচ্ছে ভরকেন্দ্র কি করে মধ্যমাকে কি টু ইস টু অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ শীর্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত হচ্ছে কি দুই ভাগ। শীর্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত হচ্ছে দুই ভাগ, আর ভরকেন্দ্র থেকে মধ্যবিন্দু পর্যন্ত কি এক ভাগ। দুই ভাগ, এক ভাগ, দুই ভাগ, এক ভাগ। লম্বকেন্দ্র, একটু লম্বকেন্দ্র দেখতে পারো। লম্বকেন্দ্র সহজ। যেটা বলছে যে শীর্ষ থেকে বিপরীত বাহু ত্রয়ের উপর অঙ্কিত লম্বত্রয়। শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয়। এই যে এ থেকে একটা লম্ব আঁকলাম বিসি এর উপরে, বি থেকে একটা কি লম্ব আঁকলাম সি থেকে একটা কি লম্ব আঁকলাম। সমকোণী আর সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্ব কেন্দ্র থাকবে হচ্ছে ত্রিভুজের ভিতরে। স্থূলকোণী হলে কি হবে? হম, স্থূলকোণী হলে হলো কোথায়, তাও কি ভিতরে থাকবে? এখান থেকে লম্বা কত এইদিকে হবে। তার মানে হম, কোথায় হবে? বাইরে হবে। কোথায় হবে? এই যে এটা হচ্ছে একটা লম্বা আঁকলাম। তো এটা তো হচ্ছে যে লম্বটা এই বাহুর উপর হবে না, এইদিকে হবে। আর এই বাহু এখান থেকে আঁকলে হচ্ছে কি এইদিকে হবে না, তাহলে এইদিকে আঁকতে হবে। তার মানে এই যে এটাকে পিছনে বর্ধিত করতে হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজের, স্থূলকোণী ত্রিভুজের লম্বকেন্দ্র ত্রিভুজের বাইরে থাকবে। বুঝতে পারছো না? পারো না? ত্রিভুজটা যে এখানে মনে করো এটা এ বি সি।
সমকোণ ত্রিভুজের মধ্যে থাকবে। এখানে একটা লম্ব আঁকলাম, একটা লম্ব এখানে, একটা লম্ব এখানে। তার মানে হচ্ছে কি, সমকোণ ত্রিভুজের লম্ব কোথায়, লম্ব কেন্দ্র কোথায়, যেখানে সমকোণ অতিভুজ থাকে। বুঝো না এই কথা? এ দেখো সমকোণ ত্রিভুজ, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব এ বি সি, তাহলে এ থেকে বি সির উপর লম্ব আঁকলাম, সি থেকে এটার উপর লম্ব আঁকলাম, এই যে এখানে মিলিত হয়েছে। 3 নাম্বারটাও তো এই যে এখান থেকে মূল বিন্দুটা, মানে যে বিন্দুটা কি, যে বিন্দুটা সমকোণে থাকে, মানে ভূমি আর লম্বের ছেদে। কনসেপ্ট গুলো কিন্তু তোমাদের অন্যান্য চ্যাপ্টারও আছে, যেমন ক্লাস 10-এ উঠলে তারপরে 8-এর 8.5-এও থাকবে। আবার যদি তোমরা ইন্টারে পড়ো, ভার্সিটি মানে অ্যাডমিশনের সময় কিন্তু এদের কনসেপ্ট গুলো অনেক কাজে লাগে। বুঝে বুঝে পড়া উচিত, অনেকে তো শুধু সিস্টেম জেনে যায়, বুঝে পড়ে না। তাহলে দুইটা গেল, একটা হচ্ছে ভর কেন্দ্র আর একটা হচ্ছে কি লম্ব কেন্দ্র। ভর কেন্দ্র মধ্যমা গুলো যেখানে মিলিত হয়, খুবই সিম্পল। আর ভর কেন্দ্র কখনো বাইরে যাওয়া সম্ভব না। সম্ভব? ত্রিভুজটা যেরকমই হোক, মানে তোমার তো কি নিতে হবে, মধ্যবিন্দু নিতে হবে। এখানে লম্ব আঁকার বিষয় না। এই যে একটা মধ্যবিন্দু, আবার এখান থেকে কি এটার মধ্যবিন্দু। তো যেরকম টাইপের ত্রিভুজ হোক না কেন, তোমার ভর কেন্দ্র সবসময় কি ত্রিভুজের ভিতরে থাকবে। সমকোণে যদিও হয়, দেখো সমকোণে, এই যে সমকোণ ত্রিভুজ কোথায়, ভিতরে না বাইরে থাকে? শীর্ষ থেকে বিপরীত বার মধ্যবিন্দু, শীর্ষ থেকে বিপরীত বার মধ্যবিন্দু, শীর্ষ থেকে বিপরীত বার মধ্যবিন্দু, ভিতরে থাকে। তাহলে ভরকেন্দ্র সবসময় কোথায় থাকে? ত্রিভুজের অভ্যন্তরে। ত্রিভুজের কি অভ্যন্তরে। আচ্ছা, এরপরে হচ্ছে হলো যে তোমার পরিকেন্দ্র। পরিকেন্দ্র কাকে বলে? পরীরা যে দেশে বাস করে ওই দেশের রাজধানী কি পরিকেন্দ্র বলে না? পরিকেন্দ্র, পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের বাহুগুলার লম্ব সমদ্বিখণ্ডক। কিসের? বাহুগুলার লম্ব সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হয় তার নাম হচ্ছে কি পরিকেন্দ্র। এখানে তিনজনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, মনে করো প্রথমে তুমি দুইটা মধ্যমা যোগ করলা, এই দুইটা মধ্যমার দুইজন যেখানে মিলিত হবে, তৃতীয় জনকে একই জায়গায় মিলিত হয়। লম্ব কেন্দ্র প্রথম দুইজন যেখানে মিলিত হয়, তৃতীয় জনকে একই বিন্দুতে মিলিত হয়। তো এখানে আমরা এই যে পরিকেন্দ্র হচ্ছে বাহুগুলার কি লম্ব সমাদ্বিখণ্ডক। লম্ব সমাদ্বিখণ্ডক কি ভাগ করে তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, তাই না? একটা রেখা নিয়ে তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এরকম একটা এপাশ থেকে একই পরিমাণ নিয়ে এরকম যোগ করলে এটা কি হয়, লম্ব হয়, পাশাপাশি কি হয়, এটাকে এই রেখাটাকে সমান দ্বিভাগ করে, তাই না? তো এই ধরনের কাজগুলো আমরা এ আর বি দিয়ে করবো, করার পরে বি সি অথবা এসি যে কোনো একটা করলে হবে। এরপরে মনে করো তুমি হচ্ছে এই যে এসি করলো, লম্ব সম্বলন সমদ্বিখণ্ডক আঁকলে, তাহলে এখানে মিলিত হচ্ছে কোথায়, ও বিন্দু। দেখা যাবে যে তুমি যদি বিসিরও আঁকো, তো দেখা যাবে যে কি এখান দিয়ে যাবে। আচ্ছা, তো পরিকেন্দ্রকে সাধারণত এস দিয়ে প্রকাশ করে, কি দিয়ে প্রকাশ করে? এস দিয়ে প্রকাশ করে। তো এখন এই এস কে কেন্দ্র করে এস এ অথবা এস বি অথবা এস সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে 3টে পয়েন্ট দিয়ে যাবে। আর ওই বৃত্তটাকে বলা হবে পরিবৃত্ত। কি বলা হবে? পরিবৃত্ত। দেখো কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে খেয়াল করো। তোমরা তো এইভাবে করে আসবে, কিন্তু আসলে বেসিক বেসিক হয় না। বেসিক কিরকম দেখো, আমরা যদি এস এ আর এস বি যোগ করি, এস এ আর এস বি যোগ করলাম, দেখো এই দুইটা ত্রিভুজ কি সর্বসম হবে? আমরা বলে নিছি যে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এই বাহুটাকে কি সমান দুই ভাগে ভাগ করছে, পাশাপাশি এগুলো লম্ব। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহুটা সমান, এই বাহু কি বাহু, সাধারণ বাহু। আর এই যে কোণগুলা কি কোণ, অন্তর্ভুক্ত কোণ এবং সমকোণ সমান। তার মানে ত্রিভুজ দুটি কি সর্বসম। সর্বসম হওয়ার কারণে প্রথমে যেটা হবে এস এ আর এস বি সমান হবে। এই যে বাকি বাহুটা সমান। অনুরূপ ভাবে যদি আমরা এস সি যোগ করি, যোগ করার পরে হচ্ছে
এটার নাম দিয়ে যদি ডি, এস বি ডি আর হচ্ছে এস সি ডি ত্রিভুজ, এই দুটো কি সর্বসম হবে? হবে। কারণ যেহেতু এখানে লম্ব সমদ্বিখণ্ডক, এটাকে সমান দুই ভাগ করা হয়েছে, লম্ব আঁকা হয়েছে, এই বাহুটা কি বাহু? সাধারণ বাহু, কোন অন্তর্ভুক্ত কোণগুলো সমান। তাহলে এখান থেকে লিখতে পারি এস বি ইকুয়াল টু কি? এস সি। তাহলে প্রথমে কি পেলাম? এস সি ইকুয়াল টু এস বি, আর পরে কি পেলাম? এস বি ইকুয়াল টু এস সি। তার মানে এস থেকে তিনটে শেষের দূরত্বই কি সমান? এস এ, এস বি, এস সি তিনটেই সমান না? এই জন্য হচ্ছে তোমার পরিকেন্দ্র আঁকার সময় এই লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়। অনেকে জানে না কিছু, শুধু ওই লম্ব সমদ্বিখণ্ডক আঁকে মিলাই দেয়, করে দেয়, ওকে ফাইন হয়ে গেছে, কিছুই বুঝে নেই আসলে। দেখো এই যে বেসিক গুলো আমরা এখন শিখতেছি জ্যামিতিক ভাবে, যে এস এ, এস বি, এস সি সমান, তাহলে তুমি যে কোনো একটাকে ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্তে চাপ আঁকো, তিনটে দিয়ে যাবে, কারণ যদি তিনটে সমান। তো এই বৃত্তটাকে বলা হচ্ছে তোমার কি? পরিবৃত্ত। কি বৃত্ত? পরিবৃত্ত। দেখো এবার হচ্ছে যে এখানে তোমাদের এই কথাগুলো তো আগে বলছে, এই যে এস বিন্দুটা আছে, এস বিন্দুটাকে আমরা কি বলবো? এই এসটা হচ্ছে পরিকেন্দ্র। এখানে কার পরিকেন্দ্র বলো? হ্যাঁ, মানে যদি এস, এসটা হচ্ছে হলো যে তোমাকে হচ্ছে যে যে যদি হচ্ছে যে এখানে যে আমাকে জিজ্ঞাসা করে ছেলেটাকে, বলবে যে ওর নাম হচ্ছে মিতু। কি হয় আমার স্টুডেন্ট? তানভীর বলবে কি? আমার ক্লাসমেট অথবা ফ্রেন্ড, তাই না? তোমরা সবাই মিথ্যে বলবে। ওর মা এসে কি বলবে? স্টুডেন্ট বলবে নাকি ফ্রেন্ড বলবে? কি বলবে? ছেলে বলবে। তো ব্যক্তি একই, কিন্তু একজনের কাছে এক এক রকম। তো এস যেটা আছে, এই এসটাকে বলা হয় কি? এসটাকে বলা হয় ত্রিভুজ বলবে, পরিকেন্দ্র। যদি আমরা কি বৃত্তকে বলি এই এস তোমার কি হয়? কেন্দ্র। যদি বলা হয় এস এ, বৃত্তকে বলা হয় তোমার কি হবে? আমার ব্যাসার্ধ। ত্রিভুজ, ত্রিভুজ বলবে পরি ব্যাসার্ধ। ত্রিভুজ সবসময় একটা পরি লাগাই দিবে। কি লাগাই দিবে? পরি, মানে আমাকে পরিবৃত্ত আমাকে ধারণ করে আছে চারপাশে চতুর্দিকে। যদি আমরা এই যে বিএস যোগ করে বর্ধিত করে এখানে আসি, তাহলে তো এস ই বিই কি হয়ে গেল বলো তো? বিই কত হবে? বিই এর নাম কি হবে? বিএস, বিএস কে ব্যাস হবে। ত্রিভুজকে বললে কি বলবে? ত্রিভুজ বলবে হ্যাঁ এটা হচ্ছে আমার পরিবৃত্তের ব্যাস বা পরিবেশ। আর বৃত্ত বলবে কি? শুধু ব্যাস। এখন এই ত্রিভুজকে যদি প্রশ্ন করা হয় এই বৃত্তটা আপনার কি হয়? ও, এটা আমার পরিবৃত্ত। আর বৃত্তকে যদি প্রশ্ন করা হয় এই ত্রিভুজটা কি বলবে? সে সেই বলবে যে আমার উপর অন্তর্লিখিত। আমার উপর কি? অন্তর্লিখিত। কথা ক্লিয়ার? মনে থাকবে? এই সব ত্রিভুজ সবসময় কি লাগাবে? পরি লাগাবে। পরিবেশ অর্থ পরিবেশ, পরিকেন্দ্র।
তাহলে এখন এই সমকোণ ত্রিভুজ যদি হয় তাহলে কি হবে, মানে পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত হবে? ত্রিভুজের অতিভুজের উপরে। কারণ কি, দেখো তোমরা পড়ে আসছে যে এই যে সমকোণ ত্রিভুজ যদি হয়, মানে এই কোণটা মনে করো সমকোণ, এটা অতিভুজ, তাহলে এটা অর্ধবৃত্ত কোণ না? তাহলে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কোথায় হবে? তাহলে এ বি সি সমকোণ ত্রিভুজ যদি হয়, পরিকেন্দ্র কোথায়? অতিভুজের উপর। সূক্ষ্মকোণ যদি হয় তাহলে ত্রিভুজের অভ্যন্তরে। তাহলে স্থূলকোণ হলে কি হবে? এই যে এরকম। এই যে ত্রিভুজের কি বহির্ভাগে, ত্রিভুজের কি বহির্ভাগ। কেন বহির্ভাগ হবে? দেখো এই যে এটা যদি আমরা যোগ করি তাহলে এই কোণটা কি বলো? অর্ধবৃত্ত কোণ, সমকোণ। তাহলে এই কোণটা কি কোণ? স্থূলকোণ। প্রমাণ হয়েছে। না না, সূক্ষ্মকোণী। সমবাহু সূক্ষ্মকোণী, সমস্যা নেই। সমবাহু সবগুলো 60। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। সমকোণ ত্রিভুজের কোথায় অবস্থিত? যেমন তোমাকে হয়তো হচ্ছে এক সূত্র আছে, মানে পরিবৃত্তে একটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ বের করা। এটা তোমাদের দিবে না এখন। তোমাদেরকে যেটা দিতে পারে হচ্ছে যে একটা ত্রিভুজ দিল, দিয়ে বলে তার পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আল্লাহ, কিভাবে করবো? দেখো তোমাকে দিলে একটা ত্রিভুজের বাহুগুলো হচ্ছে 5, 12 আর হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে বলছে যে আর কত? আর মানে হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ। পারবা? যদি তোমার ত্রিভুজ দেওয়া থাকে তাহলে খেয়াল রাখবা যে এটা হচ্ছে হলো সমকোণ ত্রিভুজ। কারণ তোমাদের লেভেলে এত সমকোণ ত্রিভুজ ছাড়া কি বের করা যাবে না। যদি স্যার দিয়ে দেয় তাহলে আন্দাজ লাগে আসি, ওখানে আমি আমাদের ওটা শিখে তোমার মাথা গরম করতে চাই না, ওটা অনেক লম্বা হবে অন্যগুলো। তোমাদের যদি আসে সর্বোচ্চ কি আসতে পারে? হুম। হ্যাঁ, এটা করতে পারো। তো এখন এই পরিবৃত্তের ব্যাসার্ধ দেখো এখানে 5 স্কোয়ার আর হচ্ছে 12 স্কোয়ার করে কি 13 স্কোয়ার হয়? হয়। তার মানে সমকোণ ত্রিভুজ, আর সমকোণ ত্রিভুজ অতিভুজকে 13, 13 এর অর্ধেক কত? 6.5। এই সেই সমকোণ ত্রিভুজ দিবে, সমকোণ ত্রিভুজের অর্ধেকই হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ। যদি পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলে, পাই আর স্কোয়ার। পরিবৃত্তের পরিধি 2 পাই আর, পরিবৃত্তের ব্যাস গুণ 2। আমার মনে হয় কি, লেখো খাতায় লেখো। তোমাদের সর্বোচ্চ এরকম দিতে পারে। যারা হচ্ছে সুপার সিরিয়াস তারা অন্য ত্রিভুজগুলোর ক্ষেত্রে এই ফর্মুলা মনে রাখতে পারো, এবিসি ডিভাইড বাই 4 ডেল্টা। ডেল্টা মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি দিয়ে বের করতে হবে। লিখে রাখো। যদি তোমার মেমোরি মুখস্থ বিদ্যা ভালো থাকে আর পরীক্ষায় তুমি এমসিকিউ সমাধান করে বসে আছো, তোমার কোনো কি কাম কাজ নাই, তখন তুমি এটা দিয়ে বের করবা। এটা সময়টা খুবই কম। তোমাদেরকে দিলে সমকোণী কি ত্রিভুজে দিবে। আর যদি টিচার ইচ্ছা করে আটকাতে যায় তখন হচ্ছে যে তুমিও হচ্ছে হলো স্মার্ট হয়ে যাবে। এবিসি ডিভাইড বাই 4 ডেল্টা, এটা প্রমাণ এখন দেখার টাইম। অন্তঃকেন্দ্র লাস্ট ওয়ান দেখো। লাস্ট ওয়ান গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের অন্তঃস্থ কোণগুলার অন্তর্দ্বিখণ্ডক। অন্তর্দ্বিখণ্ডক মানে যে অন্তঃস্থ
সবগুলোকে সমান বিভাগ করবো, কোনগুলাকে তাকে কোনগুলাকে সমান বিভাগ করবো করে তো এখানে মিলিত হবে, তার নাম হচ্ছে কি ইনসেন্টার বা অন্তঃকেন্দ্র। তো যেখানে তোমাদের পরিকেন্দ্র দেওয়া থাকে সেখানে ত্রিভুজের বাইরে একটা ত্রিভুজ মানে বৃত্ত দেওয়া থাকে, আর যেখানে অন্তঃকেন্দ্র দেওয়া থাকে সেখানে দেখবে ত্রিভুজের ভিতরে একটা টিম পেরে দেয়। দেখবে এরকম কেন এরকম হয়, দেখো মনে করো এখানে খেয়াল করো, আমরা প্রথমে মনে করো অন্তঃকেন্দ্র পাইছি, কি পাইছি কোণগুলাকে সমান দুই ভাগ করে পাইছি, তিনটা কোণ সমান করা লাগে না, দুইটা করলে কি 3 নাম্বারটা ওখান দিয়ে যায়। এটা মনে করো হচ্ছে আই, এই আই থেকে এবার লম্ব আঁকছি, লম্ব তিনটা লম্ব আঁকছি। এটা আইডি, এটা হচ্ছে আইই, এটা হচ্ছে কি আই এফ। খেয়াল রাখতে পারছি এই এখানে যে রেখাটা আসছে না, মনে করো বি থেকে আই, এই রেখাটা আর এই রেখাটা মানে কোলে নিয়ে সমান বিভাজন, আমার কথা বুঝছো তো? মানে এটা একই রেখা না যে এরকম না যে সোজা এরকম আসতেই হবে, বরঞ্চ আমরা প্রথমে কি করছি দুইটা যে কোনো দুইটা কোণকে সমান বিভাগ করে আই পাইছি, আই থেকে লম্ব আসছে, এবার লম্বটা যেদিকে যায় তিনটা বাহুর উপরে আইডি আইই আর হচ্ছে কি বলো আই এফ, তিনটা লম্বা আঁকা হচ্ছে, কি আঁকা হচ্ছে লম্বা আঁকা। দেখো এখানে যে বেসিক এটা তোমাদের আবার ইন্টারে আবার করানো হবে, কারণ এই যে ইন্টারে আছে, বাট তোমাদের একটা এমসিকিউ বোর্ড এক্সামে কেন জানি ছাড়া পড়ে বগা বসছে, এরকম একটা এমসিকিউ দিয়ে দিচ্ছে বোর্ড পরীক্ষায়, তো সেটা স্কুলে পরীক্ষা দিতে পারে। আচ্ছা, দেখো এই যে ত্রিভুজ গুলো আছে, আমরা যদি হচ্ছে যে এই ত্রিভুজটা, আমরা যদি হচ্ছে ত্রিভুজ যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে খেয়াল করো, এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজ কি সর্বসম হবে? দেখো প্রথমে খেয়াল করো এই কোণটাকে কিন্তু সমান দ্বিভাগ করা হয়েছে, রাইট? তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা কি সমকোণ, আর এই বাহুটা কি বাহু সাধারণ বাহু, দুইটা করে কোণ সমান আর একটা কি বাহু সমান, ত্রিভুজ দুটি কি সর্বসম। ত্রিভুজগুলো বুঝতেছো? ত্রিভুজ একটা হচ্ছে কি বিআইএফ আর একটা হচ্ছে ত্রিভুজ কি বিআইডি, এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম কেন? এই যে একটা করে কোণ কোণ সমান, আবার এই কোণটা হচ্ছে সমান, এই কোণটাকে ডিভাইড করে দিচ্ছে, এটা এটা সমান, আর এই বাহুটা কি বাহু সাধারণ বাহু, দুইটা করে কোণ সমান একটা করে কি বাহু সমান, ত্রিভুজ দুটি কি সর্বসম। সর্বসম যদি হয় খেয়াল করো, তাহলে আইডি আর হচ্ছে কি আইএফ সমান হবে, মানে আইএফ ইকুয়াল টু কি হবে আইডি হবে, বুঝতেছি? বাকি যে বাহুটা আছে ওটা সমান হবে বাকি বাহুটা, মানে বিএফ আর বিডি সমান হবে, তারপরে আইএফ আর কি আইডি সমান হবে, বুঝতেছো? সেম ভাবে তোমার যদি আমরা হচ্ছে যে এখান থেকে এই যে এটা যোগ করি বা এটা পাশে করলে হয়, ত্রিভুজ হচ্ছে হলো যে ডিআইসি আর ত্রিভুজ হচ্ছে আইইসি, এই দুটো ত্রিভুজ কি সবার সমান? কারণ এই যে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান করেছে এই বাহুটা সাধারণ বাহু, আর একটা করে কোণ সমকোণ সর্বসম, সর্বসম হওয়ার কারণে কি হবে বাকি আইডি আর হচ্ছে কি আই কি ই সমান হবে। তো এখানে পাওয়া গেছে আইএফ ইকুয়াল টু আইডি, আর এখানে আইডি ইকুয়াল টু কি আইই। তো আইএফ আইডি আবার হচ্ছে আইই, এই তিনটেই কি সমান। এই সমান হওয়ার কারণে যেখানে এরকম হচ্ছে কি অন্ত কেন্দ্র দেওয়া থাকে, যেখানে অন্ত কেন্দ্র নিয়ে আলোচনা থাকে সেখানে হচ্ছে বৃত্তরেখা টিপ ফেলে দেয়, যে তিনটে যদি সমান যে কোনো একটাকে ব্যাসার্ধ নিয়ে আসলে এরকম একটি এই ভিতরের দিকে একটা কি বৃত্ত আসবে, এটা তোমাদের 8.5 এ জার্মান 8.5 আবার আসবে, এরকম একটা বৃত্ত দেওয়া থাকে, মানে যেখানে হচ্ছে যে এই তিনটে হচ্ছে হলো কি আর এই এটা বৃত্তটাকে বলা হয় অন্তবৃত্ত, কি বৃত্ত? অন্তবৃত্ত। তাহলে এই ব্যাসার্ধটাকে বলা হয় কি, আর কে ছোট হাতের আর কি বলা হয় অন্তবৃত্তের ব্যাসার্ধ, ছোট ছোট হাতের আর কি বলা হয় অন্তবৃত্তের কি ব্যাসার্ধ বলে। এখন ত্রিভুজ এআইবি আর ত্রিভুজ বিআইসি আর ত্রিভুজ এআইসি এই তিনটা যোগ করে কি হবে বলো তো? এআইবি বিআইসি আর হচ্ছে এআইসি তিনটে যোগ করে কি হয় এবিসি, ত্রিভুজ এবিসি। এখন ত্রিভুজের ক্ষেত্রে বলা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো আমরা যদি এআইবি এর ভূমিকে যদি এবি ধরি তাহলে উচ্চতা কত? আমরা এতক্ষণ ধরে শিখলাম যে এটা হচ্ছে লম্ব, এটা সমকোণ, তার মানে হচ্ছে কি আর কি, আর বিআইসি এর ক্ষেত্রফল কত হবে? ভূমিকে ধরলাম হচ্ছে বিসি, আর উচ্চতা কত আর এআইসি, এআইসি এর ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি, ভূমি কত এসি ইন্টু হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে ত্রিভুজ কি এবিসি।
দেখো সবার থেকে হাফ অফ আর কমন যায় না? কমন যাওয়ার কি থাকে? এ বি বি সি তারপরে কি সি এ থাকে ইকুয়াল টু ত্রিভুজ এবিসি। তাহলে হাফ ইন্টু আর ইন্টু তিনটা বাহু যোগফল মানে কি পরিসীমা না বলো? তাহলে এখানে টু 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 কাটা, তাহলে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু কি আসতেছে আর ইন্টু কি এস, এই শেষ। মানে তোমরা ইন্টারে গেলে বাবা ডেল্টা ইকুয়াল টু আর এস, ডেল্টা মানে ক্ষেত্রফল, ডেল্টা ইকুয়াল টু আর এস। তাহলে এরকম একটা এমসিকিউ তোমাদের বোর্ডে দিয়ে বোর্ড একদম আসছে, আর ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ডিভাইড বাই কি বলো? S। তাহলে ডেল্টা তিনটা বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারবে না? রুট ওভার এস ইন্টু কি এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস, আবার এস বের করতে পারবে না? এই যে ডেল্টা ইকুয়াল টু আর এস, এটা মনে রাখবে, তাহলে মান তো দেওয়াই থাকবে, ওটা বের করে নিই। হুম, তোমাদের সেটা দেখিও এরকম একটা এমসিকিউ আছে, অন্ত অন্ত অন্তঃব্যাসার্ধ বের করতে বলি, অন্তবৃত্তের ব্যাসার্ধ অথবা কি অন্তঃব্যাসার্ধ, আর ছোট হাতের আর যেটাকে বলে, আর বড় হাতের আর কি নরমালি পরিবৃত্তের ব্যাসার্ধ দিয়ে প্রকাশ করা হয়। তোমরা এমসিকিউ কিন্তু সবগুলো সলভ করবে, এমসিকিউ 30 30 60 মার্কে। তোমাদের দেখে অবস্থা দেখে মনে হচ্ছে পড়ো নাই ভালো করে, মানে সবাই ভালো করে এমসিকিউ গুলো সলভ করো নাই, এটা বোকামি। তো যতটুকু সময় আছে এর মাঝখানে অবশ্যই কি সমাধান করে দিবে। এই বাকি যে কদিন আছে তার মধ্যে হচ্ছে হলো এই যে অ্যাটলিস্ট একটা দিন পুরোটা হচ্ছে হায়ার ম্যাথটা ভালো করে পড়ে রাখবা। তোমাদের মনে হয় হায়ার ম্যাথে একদিন বন্ধ, তাই না? জেনারেল ম্যাথে দেখা যাচ্ছে 20 তারিখ পরীক্ষা, ওই 15 তারিখ থেকে 16 তারিখ থেকে জেনারেল ম্যাথ পড়া শুরু হয়ে যাবে, জেনারেল ম্যাথে নিয়ে সমস্যা। তো এই জন্য মাঝখানে একটা দিন যে টপিক গুলা পার্ট গুলা মানে তোমার প্র্যাকটিস করা দরকার, দেখা দরকার, হায়ার ম্যাথে তুমি বেশি দিবে, মাঝখানে তো একদিন সময়। আমরা ওই যে বৃহস্পতিবারে কি করবো তাহলে, মাসে পারবো নাকি? বৃহস্পতিবারে যে টাইম দিলাম না, বৃহস্পতিবারে ওগুলো ইয়ে করে দিবে। তোমার সিলেবাস নিয়ে তোমাদের টেনশন করতে না করছি, হয়তো বলতে পারো স্যার একদম কাছাকাছি সময় শিখাচ্ছেন, শিখাতে হচ্ছে তাই না? কাছাকাছি সময় শিখলে তো ভালো, মনে থাকবে, আগে শিখে ফেললে তো অনেক কিছু বলে। আর কাছাকাছি সময় শিখার না শিখে উপায় নেই, আমি তো আর ফাঁকি ফিকি করে পড়াইতে পারি না, এই এটা করে দিলাম, এটা শেষ, ওটা ওটা করে নিয়ে আসবে, তাহলে তো শিখতে পারলাম না। কারণ আলটিমেটলি তোমরা হচ্ছে গেইনার হবে, কারণ তোমাদের একদম বেসিক গুলো ধরে ধরে ভালো করে শেখাচ্ছে। আর যারা ঝাপসা ঝাপসা পড়ে গেছে ওরা তো হচ্ছে একসময় পস্তাবে। এই জন্য বললাম যে সিকি হচ্ছে মোটামুটি কি যে 8টা থেকে 5টা ওটা ফিরে যাবে, বুঝছেন? তারপরে হায়ার ম্যাথ সংক্ষিপ্ত বাংলা 10টা থেকে 15টা, ওটা 10টা ফিরে যাবে। এমসিকিউ তো অপশন নাই, এমসিকিউ অপশন আছে বাট ওই অপশন দিয়ে কোনো কাজ নাই, ওই অপশন 4টা করে অপশন, ওটা কম থাকলে ভালো, বেশি দিয়ে লাভ নেই। তো যেহেতু 30-এ 30 তোমার ওখানে তো আর কোনো অপশন নাই, তো এই জন্য এমসিকিউটা ভালো করে করো, সিকিউতে যা দেখা করছো ওখান থেকে ইনশাল্লাহ 8টা পেরিয়ে যাবে। ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান করলে যদি 3টে হয়ে গেল, কয়টা হয়ে গেছে? 3টে। আর লাগবে কয়টা? 2টা লাগবে, বীজগণিতের একটা 13 আর 11 করলে একটা বীজগণিত পেয়ে যাবে। আর 7.2, 8.3 ভালো করে করলে কি অ্যাটলিস্ট 6 হলে পাও। তুমি 70 আনসার না করে কি বলে 20-50 আনসার না করে তুমি কি করো, ওই 46 আনসার করো। হ্যাঁ, আর ওই 15টার মধ্যে 10টা আনসার করবে বেশ, মানে তুমি হচ্ছে যে 70-এর মধ্যে 66 ভালো করে আনসার করো, যাতে করে 66 পাও। তো 60 যদি পাও, এমসিকিউ যদি ভালো করতে পারো, 30 90 হয়ে গেলে কত 90, বার্ষিক পরীক্ষাটা অনেক নাম্বার। তো এই জন্য কথা যা বলতেছি ওই দিকে ফোকাস করো, কে কি করছে না করছে ওটা করার দরকার নেই। তো সময় আছে এখনো, এখনো যতটুকু সময় আছে এমসিকিউ গুলা পড়ে ফেলো। এমসিকিউ কিভাবে করছে এটা মনে হচ্ছে যে তুমি করতেছো একই টাইপের 5টা এমসিকিউ আছে, তাহলে 4টা ক্রস করে রাখবে, পরীক্ষার আগে কিন্তু তোমার অত সময় থাকবে না রিভিশন দেওয়ার, সবগুলো দেখা টাইম আছে এতগুলো শেষ। তো
ক্রস করে গেলে একটা দাগ দিয়ে রাখো যে এটা করবো এটা করবো এটা করবো, এগুলো আমার করে যেতে হবে। তাহলে তোমার জিনিসটা সহজ হয়ে গেছে। প্রত্যেক চ্যাপ্টার থেকে 4-5টা করে 10টায় 8-10টা এমসিকিউ থাকবে, এগুলো তুমি রিভিশন দিতে পারবে। আর রিভিশন দেওয়ার ভিতরে এরকম প্রথমবার যখন একটু সময় লাগে, পরের বার দেখবে আরকম লাগতেছে, পরের বার আরকম লাগতেছে, এরকম। কথা বুঝতেছো? তুমি তুমি যদি হচ্ছে মনে করে যে তোমাদের এতগুলো করছো না, এগুলো এই যে আগামী বছরটা যা রিভিশন দিবে, অতিরিক্ত দেখা যাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে হয়তো দুই একটা বোর্ড কোশ্চেন অ্যাড হবে 25 সালে, বাট বাকিগুলো তো সেমই থাকবে, তাই না? মানে সেম থাকা মানে কি, আগে যেগুলো করছে ওগুলো যদি তুমি ভালো করে পারো বা ঘুরে দিলে তুমি পারো, কারণ বেসিক গুলো তো ওটার ভিতরেই আছে। এবার দেখো আমাদের এই যে এমসিকিউ যেগুলো এই চ্যাপ্টার থেকে আসতে পারে, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজ আর হচ্ছে হলো কি এই পরিবৃত্তের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এখান থেকে 100% শিওর যে কোশ্চেন থাকবে, সিকিউতে হোক, দ্বিমার্কে হোক, এমসিকিউতে হোক, কোশ্চেন থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি মনে হয়, লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র কি অবস্থা হবে? সবই কি একই হবে না? হ্যাঁ, হ্যাঁ। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? সমবাহু ত্রিভুজ সবকিছু সমান, তো সবগুলো একটা বিন্দু, ওই একটা বিন্দু লম্ব কেন্দ্র, ওই একটা বিন্দু কি বলো পরিকেন্দ্র, ওই একটা বিন্দু হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। অন্তকেন্দ্র হবে না, কারণ সবগুলো কোণ সমান হবে কিনা, তারপরে লম্বা ক্লেশ দুইটা বাহু সমান হবে কিনা, তারপরে মধ্যবর্তী আছে ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র সবই সবই একই একই বিন্দু, ঠিক কিনা? সমবাহু ত্রিভুজ, সবগুলা বাহু সমান। তো এইখানে হচ্ছে যে এটাই হচ্ছে কি লম্ব কেন্দ্র, এটাই ভরকেন্দ্র, এটাই কি বলো অন্তকেন্দ্র। ঠিক ঠিক বলছি না ভুল বলছি বলো? হ্যাঁ। তো এইখানে দেখো এই যে ও এ হচ্ছে যে ও এ আর না, ও এ, ও বি, তারপরে ও সি, এগুলো সবই কি পরিবৃত্তের ব্যাসার্ধ। আর দেখো এখান থেকে একটু কত a/2 হবে, কোনো সন্দেহ আছে? প্রত্যেকটা বাহু যদি এ হয়, এখান থেকে একটু a/2 হবে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলো। লম্বা করছে না, সমান দ্বিঘাত করবে। আচ্ছা এই কোণটা কত, আপনি সবাই একসাথে বলো, এই কোণটা কত যদি একটু। হুম। আর এবিসি কত? 30 ডিগ্রি হবে, very good। এই কোণটা 30 ডিগ্রি হবে, তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি সমানুপাতিক। তাহলে এখন এই ত্রিভুজ ওবিডি, ত্রিভুজ ওবিডি, এই ত্রিভুজে যদি আমরা হচ্ছে যে এই, এখানে হচ্ছে ভূমি, এটা কি অতিভুজ, তাই না? ওবিডি দেখতে পাচ্ছ না, এই যে এটা সমকোণ তো, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে অতিভুজের ভূমির মধ্যে সম্পর্ক, ত্রিকোণমিতি কোনটা আসবে? কস। তাহলে কস 30 ইকাল টু হচ্ছে কি ভূমি হচ্ছে a/2 আর অতিভুজ কত আর, কস 30 হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে হলো কি আর ইকাল টু হচ্ছে a/2, টু টু কি কাটা যায়, তাহলে a ইকাল টু √3। আর এই যে এই সম্পর্ক থেকে 100% শিওর আমি বলতে পারবো, এখানে গ্যারান্টি দিতে পারবো না, 99.9 বলে বলে হবে, কারণ সিকিউ কোশ্চেন না করে কোশ্চেন দিবে কোথা থেকে? 30টা এমসিকিউ তে মিলে যাবে, 3 পয়েন্ট যেমিতি আছে, 3.2 আছে, 1 আছে, তো এখান থেকে এমসিকিউ আসবে। আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, তোমার হচ্ছে হলো কি এই হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। হুম, পরিবেশ তত্ত্ব। আর এই হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি দিবি মনে করে, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দিয়ে দিলাম, দিয়ে বলবে যে পরিবৃত্তের ক্ষেত্রফল বের করো। কি দেওয়া আছে বলো? সমবাহু ত্রিভুজের কি দেওয়া আছে? পরিসীমা। পরিসীমা হচ্ছে 12 মনে করো, তাহলে এ হচ্ছে কত 4, তাহলে এ ইকাল টু কি √3 আর, আর ইকাল টু কি এ বাই কি √3, 4/√3। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু কি 4/√3 কি স্কোয়ার, তাহলে কত হবে বলো? 16 পাই ডিভাইড বাই কি 3, বা দশমিকে মানে এরকম বিভিন্ন ম্যাথে থাকে। অথবা তোমাকে বলবে কি একটা একটা ত্রিভুজের পরিবৃত্তের হচ্ছে হলো ব্যাস হচ্ছে সামথিং দেওয়া আছে 20 সেন্টিমিটার, বলবে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো তুমি এই সম্পর্ক থেকে কি করবা, প্রথমে কি বাহুর দৈর্ঘ্য বের করে নিবা। পরিবৃত্তের ব্যাস হচ্ছে 20, তার মানে ব্যাসার্ধ কত 10, তাহলে হচ্ছে তোমার হচ্ছে যে এ ইকাল টু কি √3 ইন্টু কি আর, তার মানে কি 10√3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত মনে আছে?
√3/4 a স্কোয়ার। এই যেরকম তোমরা আজকে গিয়ে হচ্ছে সবগুলো এমসিকিউ কি করে ফেলবা, 3.2 এর সবগুলো সব করে ফেলবা, এরকম এরকম দিবে। ওই সম্পর্কটা জানা থাকলে এখানে √3 দেওয়া থাকলে সমবাহু বৃত্তের ক্ষেত্রে বলতে জানো পায়ের স্কোয়ার, বৃত্তের পরিধি কত 2πr, সমবাহু ত্রিভুজের পরিধি করে দাও পরিসীমা কত 3a, ক্ষেত্রফল কত √3/4 কি a স্কোয়ার। তো এখানে যে ম্যাথ আছে তোমরা কি নিজেরা কি করে ফেলতে পারবা। পারবে না 4/3 কি। তো আমাদেরকে যদি একটা ত্রিভুজের পরিবৃত্ত বের করতে বলে আমরা প্রথমে ত্রিভুজ আঁকবো না, প্রথমে বৃত্ত এঁকে দিব, এঁকে তারপরে হচ্ছে ত্রিভুজটা এঁকে দিব, বাস হয়ে গেল পরিবৃত্ত হয়ে গেল। কারণ হচ্ছে ত্রিভুজ থেকে পরিবৃত্ত আঁকতে গেলে কি করতে হবে, বাহুগুলা লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, খুদে প্যারা নিল কেন, তাই না? আমরা আগে কি আঁকবো, বৃত্ত এঁকে নিবো, তারপরে এর মধ্যে ত্রিভুজ এঁকে দিব, হ্যাঁ বিশ্বাস না হলে মেপে দেখেন। তো এইখানে হচ্ছে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি, এখান থেকে তোমাদের কোশ্চেন থাকবে, কোশ্চেন না আসার কোনো কারণ নেই। এই যে এরকম মনে করো দুইটা লম্ব আঁকলে তো হচ্ছে, হ্যাঁ তিনটা আঁকার দরকার নাই, লম্বগুলো যেখানে মিলিত হয় তার নাম কি, তার নাম হচ্ছে লম্বকেন্দ্র, একটা লম্বকেন্দ্র অর্থ সেন্টার, এই জন্য ও দিয়ে রাখে। তারপরে হচ্ছে হলো তোমার বৃত্তের এই যে কেন্দ্র, এটা মনে করো বৃত্তের কেন্দ্র, আর এটা বৃত্তের কেন্দ্র মানে ত্রিভুজের কি, বৃত্তের কেন্দ্র মানে ত্রিভুজের কি পরিকেন্দ্র, ত্রিভুজের কি পরিকেন্দ্র। তাহলে এখান থেকে এই যে লম্ব আঁকলাম, এটা নাম দিলাম মনে করো এসপি। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ আছে যে এই যে এটা হচ্ছে পুরাতন বইয়ে হচ্ছে হলো এই প্রমাণটা ছিল, এখন তোমাদের বইয়ে প্রমাণ নাই, ডাইরেক্ট এই সম্পর্ক দেওয়া আছে, একটা লাইন দেওয়া আছে, বই আছে কারো কাছে। মজার বিষয় হচ্ছে এই প্রমাণটা 24 সালে একটা বোর্ডে আসছে পরীক্ষায়, কিন্তু তোমাদের বইয়ে নাই। এটা আমরা ইনশাল্লাহ ক্লাস 10-এ গিয়ে শিখবো, এখন মাথার লোড নেওয়ার দরকার আছে। চ্যাপ্টার 11 আমাদের কি সঙ্গী হিসেবে আছে, 11 আছে, 13 আছে। এই যে 73 পৃষ্ঠে আছে যে দেখুন, কোন ত্রিভুজের লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের কি বিপরীত বাহুর লম্ব দূরত্বের দ্বিগুণ। মজার বিষয় হচ্ছে এটা পরীক্ষায় কি একটা বোর্ডে কি 24 সালে প্রমাণ আছে, বইয়ে প্রমাণ নাই, শুধু লিখে দিচ্ছে উল্লেখ্য। তো বোর্ড যদি লিখে দেয় উল্লেখ্য দিয়ে লিখে দেয়, তার বাকি দিয়ে দিবি। দেখো এখানে কি বলছে এটা আমরা খেয়াল করি, এটা প্রমাণ আছে, এটা আমরা লিখে শিখবো প্রমাণ, আমি জানি এটা প্রমাণ। তো এটা হচ্ছে এই যে লম্ব কেন্দ্র ও না, ও থেকে যে কোনো শীর্ষ মনে করো এ এর দূরত্ব ও এ ইকুয়াল টু পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহু, এই শীর্ষের বিপরীত বাহুকে বিসি, বিসি এর দূরত্ব দিব। সাপোজ মনে করো যদি আমরা ওবি লিখি তাহলে কি হবে, ও থেকে এই শীর্ষ, তাহলে কি হবে 2 পরিকেন্দ্র থেকে কি হবে, দেখো এখান থেকে একটা কি আঁকতে হবে, লম্ব আঁকতে হবে, 2s কি হবে এবার বুঝছো, লম্ব কেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব, তো লম্ব কেন্দ্র ও, ও থেকে এ এর দূরত্ব ইকুয়াল টু হচ্ছে কি 2 ওই শীর্ষ, এই শীর্ষের বিপরীত বাহুকে বিসি, তাহলে পরিকেন্দ্র থেকে এটা লম্ব দূরত্বের দ্বিগুণ, এটাই বলছে। আবার ও থেকে বি, এই যে ও থেকে বি, লম্ব কেন্দ্র থেকে বি এর দূরত্ব ইকুয়াল টু হচ্ছে কি 2 কি পরিকেন্দ্র থেকে এই বি এর বিপরীত বাহুকে এই এসি এর দূরত্ব দ্বিগুণ, এই যে এস এর দ্বিগুণ, এবার বুঝছো। এখান থেকে মান দিয়ে বা যে কোনো ভাবে হোক তোমার এখান থেকে অ্যান্সার কিনা তা বুঝলে বলো, বুঝছো না বুঝে না? হ্যাঁ ওরে বই লেখা আছে, লেখা দেখো আবার হচ্ছে হলো মিলাম। বিপরীত বাহু চিনো তো নাকি, ত্রিভুজের শীর্ষ চিনো, হ্যাঁ বিপরীত বাহু চিনো, লম্ব কেন্দ্র চিনো, পরিকেন্দ্র চিনো, এখন পারবা। ত্রিভুজের লম্ব কেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব, তো যে কোনো শীর্ষ মানে এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, মনে করো ও এ নিলাম, ইকুয়াল টু হচ্ছে কি 2 পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের ওই শীর্ষের বিপরীত বাহুকে বিসি এর দূরত্বের কি দ্বিগুণ, এই যে এটা। আবার ওবি দেখো, ও থেকে বি কি হবে, ইকুয়াল টু হচ্ছে কি পরিকেন্দ্র থেকে এই যে আমরা কোন শীর্ষ নিছি, কথা বলো না, ওই যে চুপ করে আছে, ও থেকে বি শীর্ষ নেওয়া হয়েছে কত বি, বি এর বিপরীত বাহুকে তাহলে এই পরিকেন্দ্র থেকে এসি দূরত্ব, এই যে এসি এটা দূরত্ব এস কিউ এর দ্বিগুণ। সেম ভাবে যদি এখন আমরা ওসি নিই তাহলে কত হবে বলো তোমরা বলো, 2 কত হবে 2 এস, এস
তো এস থেকে কি আঁকতে হবে? মানে এস থেকে সি এর যে বিপরীত বাহু ওটার কোণ কি আঁকতে হবে? লম্বা আঁকতে হবে, মনে করো এস আর। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে যে নিচের কোণটি সত্য মিথ্যা ওটা ওটা দিয়ে প্রমাণ আসতে পারে, বা একটা মান দেয়া থাকবে, একটা কি বের করতে বলতে পারে। তোমাকে বলবো যে একটা ত্রিভুজের লম্বা কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্ব কত? কত হবে? লম্বা কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে পরিকেন্দ্র থেকে দূরত্ব কত হবে? 20 হবে না, কত হবে? 5 হবে, উল্টা। রেকর্ড আছে, রেকর্ড দেখে নিবা, এমসিকিউ সলভ করবা, কিন্তু সময় শেষ হয়ে আসতেছে, আজকে সলভ করবা যদি খুব বেশি প্রেশার না থাকে। আর এমসিকিউ গুলো সলভ করছি ওই যে মানে অলস টাইমে, মানে যখন তুমি কাজ করতেছো না, করতে সময় কাটতেছে না, পড়তে ভালো লাগতেছে না, মানে ওই সময় গুরুত্বপূর্ণ সময় করবা, গুরুত্বের সময় কোনো সময়। ঠিক আছে, যে সময়টা নষ্ট হচ্ছে মনে হচ্ছে ওই সময়টাতে এমসিকিউ গুলো একটু একটু করে প্র্যাকটিস করে নিবা। হ্যাঁ, তোমাদের আগে বলছিলাম যে ক্লাস স্কুলে বা ইয়েতে। এরপর হচ্ছে দেখো এখানে আছে নব বিন্দু বৃত্ত। নব বিন্দু, নব মানে নয়টা, নয়টা বিন্দু। নব, নব মানে হচ্ছে কি নয়, নয়টা বিন্দু একই বৃত্তের উপর অবস্থিত। ওই বিন্দুগুলো দিয়ে যে বৃত্ত হবে তার নাম হচ্ছে কি নব বিন্দু। তো এই বিন্দুগুলো কত? তাহলে তিনটা লম্বা আঁকলাম। দেখো নয়টা কাপ মিলাইতে হবে, কয়টা মিলাইতে হবে? নয়টা। তো একটা হচ্ছে যে ডিইএফ, তিনটে হলো, মানে ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহু দ্বয়ের উপর অঙ্কিত লম্ব ত্রয়ের পাদবিন্দু ত্রয়। পাদবিন্দু মানে এই যে বেস পয়েন্ট যেখানে মিলিত হচ্ছে। দেখো বই, দেখো বই থেকে মিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। আছে বইয়ের কোথায় আছে? 75 পৃষ্ঠা, হ্যাঁ, নববিন্দু ভিতরে বিভাগের পরীক্ষা সমান বেশি। 9 পয়েন্ট সার্কেল কাকে বলে? কোন ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর অঙ্কিত লম্বত্বয়ের পাদবিন্দু। আচ্ছা, আমি প্রথমে এটা করে ফেলছি। এরপরে হচ্ছে হলো প্রথমে যেটা বলছি, প্রথমে 1 নম্বরে ওরা যেটা বলছে ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু গুলা দেখো, পি কিউ, তারপরে হচ্ছে হলো কি আর, বাহুগুলোর মধ্যবিন্দু গুলোতে হয় পি কিউ আর, 6টা হয়ে গেছে, কয়টা হয়ে গেছে? 6টা। বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয় শীর্ষগুলো থেকে কি বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব ত্রয়ের কি পাদবিন্দু ত্রয়। একদম বইয়ের মতো লেখার দরকার নেই, নিজে বুঝে বুঝে লিখতে পারবা যদি বুঝো। ত্রিভুজের কি বলো? বাহুগুলার মধ্যবিন্দু ত্রয়, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু, আর হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু ত্রয়, এই তিনটা বিন্দু। তারপরে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর কি অঙ্কিত লম্ব ত্রয়ের পাদবিন্দু ত্রয়, মানে এডি, তাহলে পাদবিন্দু হচ্ছে কি বিই, পাদবিন্দু ই, সি এর পাদবিন্দু হচ্ছে কি হ্যাঁ, এই 3 দিয়ে 6টা গেল। এবার দেখো পরের তিনটে কঠিন। পরের তিনটে হচ্ছে, লাস্টের তিনটে হচ্ছে লম্ব কেন্দ্র এবং শীর্ষবিন্দুর মধ্যবিন্দু ত্রয়। লম্ব কেন্দ্র এবং কি শীর্ষবিন্দুর মধ্যবিন্দু ত্রয়। লম্ব কেন্দ্রকে, শীর্ষবিন্দুকে এবিসি আছে, তাহলে ও আর এ এর একটা মধ্যবিন্দু, ও আর বি এর কি একটা মধ্যবিন্দু, ও আর সি এর একটা কি মধ্যবিন্দু। এবার বুঝছো? এদেরকে দিলাম হচ্ছে মনে করো এম এন, আর হচ্ছে হলো টি দিলাম। এইবার হচ্ছে যে ওরা যেটা বলতেছে এই যে সবগুলো বিন্দু আছে দেখো, এই যে ক্লিয়ার? বা প্রথম দুটো মোটামুটি সহজ। বাহুগুলার মধ্যবিন্দু গুলা তিনটা গেল, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয়ের পাদবিন্দু গুলা তিনটা গেল। আর 3 নাম্বারটা হচ্ছে লম্ব কেন্দ্র আর শীর্ষের কি যে রেখাটা হবে তার মধ্যবিন্দু গুলা, মানে লম্ব কেন্দ্র হচ্ছে ও, আর শীর্ষবিন্দু কি এ, তার একটা মধ্যবিন্দু। লম্ব কেন্দ্র ও, শীর্ষবিন্দু বি, আর একটা মধ্যবিন্দু। লম্ব কেন্দ্র ও, শীর্ষবিন্দু কি সি, এই যে এটুকুর মধ্যবিন্দু। এই মোট 9টা পয়েন্ট, এই 9টা বিন্দু একই বৃত্তের অবস্থিত। এখন এই বৃত্তের ব্যাসার্ধ, ওইগুলো আমার না, এগুলো মুখস্থ রাখতে হবে। এই বৃত্তের যে ব্যাসার্ধটা হবে, এটা ছোট, এটা মনে করো আর ওয়ান। আর ওয়ান ইকাল টু হচ্ছে আর বাই,
ওই যে পরিবৃত্তি যেটা আছে সেটা অর্ধেক হয়, এটার কোনো প্রমাণ নাই, মনে রাখতে হবে। এখান থেকে এমসিকিউ আসে, প্রচুর আসে, এগুলো প্রত্যেকটা টপিক থেকে একটা করে এমসিকিউ দিবে। নববিন্দু বৃত্তের এই যে গ নাম্বার আছে, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের কি অর্ধেকের সমান, এইখান থেকে এমসিকিউ থাকবেই। এবার দেখো, ত্রিভুজের লম্ববিন্দু ও পরিকেন্দ্র সংযোগ এই রেখাংশের মধ্যবিন্দু। এখন তোমার প্রশ্ন হতে পারে, এই নববিন্দু বৃত্তের কেন্দ্র কোথায়? এই যে এখানে হচ্ছে, এখান থেকে পেয়ে যাবেন। দেখো, এটা মনে করো হচ্ছে তোমার এস, এটা কি এস মানে বৃত্তটা কেন্দ্র, তোমার ভোরের দিকে তাকা পড়ো লেখো। আর এটা হচ্ছে কি লম্ববিন্দু, এই দুটো যোগ করে যে মধ্যখানের বিন্দুটা, এই বিন্দুটি হচ্ছে হলো কি যে এই ছোট বৃত্তটা ব্যাসার্ধ, মানে কেন্দ্র কেন্দ্র। বুঝতে পারছি না পারি নাই, ছ নাম্বার স্টেটমেন্ট দেখো কি লেখা আছে, লম্ববিন্দু ও পরিকেন্দ্র সংযোগ রেখাংশের মধ্যবিন্দুই কি নববিন্দু বৃত্তের কেন্দ্র। বুঝতে পারছি না পারি নাই। তোমাকে দেখবে যে স্থানাঙ্ক জ্যামিতি সাথে দিয়ে দিচ্ছে, এস এর স্থানাঙ্ক দেওয়া আছে, ওই স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে। একটা ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে 3 2, আর অলম্ব কেন্দ্র হচ্ছে 5 - 6, তাহলে পরিবৃত্তের কেন্দ্র কত? আল্লাহ, স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে কি ছিল, সহজ কিন্তু, মধ্যবিন্দু ওই যে x1 + x2/2, y1 + y2/2, ঠিক আছে না, ওটার স্থানাঙ্ক, না বুঝে নাই? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ত্রিভুজের, এই যে তোমাকে হচ্ছে হলো যে মনে করো এটা হচ্ছে এস, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে কি জি। এস জি ও আর এই তিনটা একই রেখা বরাবর থাকে, সমরেখা। এটা মনে রাখবে। তোমাকে বলবে ত্রিভুজের পরিকেন্দ্র এস, ভরকেন্দ্র জি, আর অর্থকেন্দ্র ও, এই তিনটা তুমি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত হবে? হুম, ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে কি এস, লম্ব কেন্দ্র ও, আর ভরকেন্দ্র কি জি। এই তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? কত হবে? 0 হবে, কারণ কোন ত্রিভুজ হয় না, এটা সমরেখা। কি বলতো, সমরেখা কোথায় আছে? এই যে পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু, সমরেখা। এখন এটাকে তোমার করতে পারে কি, তোমরা ওই যে 11.3 আছে না, 11.3 এর সাথে ম্যাথ দিতে পারে। বলবে কি, একটি ত্রিভুজের লম্বকেন্দ্র, ভরকেন্দ্র এবং পরিকেন্দ্রের স্থানাঙ্ক যথাক্রমে এটা এটা। এখানে একটা এ দিয়ে দিল, এ - দিয়ে বলবে এর মান কত। তা বুঝছো? তখন তুমি এই যে এটা কিভাবে করবে, তো বলবো যে এই তিনটা কি সমরেখা, সমরেখা হলে কি ক্ষেত্রফল শূন্য হয়, বা ঢাল ঢাল সমান ধরে আমরা ম্যাথ করছেন 11.3 তে, ওইভাবে জাস্ট করে দিবা, ওরকম ম্যাথ দিতে পারে। বুঝছো না বুঝো নাই? জানা আছে পরিকেন্দ্র, লম্বকেন্দ্র আর কি ভরকেন্দ্র কি বলো, সমরেখা। সমরেখা মানে একই রেখা বস্তু। তো এর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, ত্রিভুজ দিয়ে করতে পারি, অথবা কি ঢাল দিয়েও কি করতে পারি। ঠিক আছে, আজকে থাকুক, আমরা ইনশাল্লাহ বৃহস্পতিবারে যতটুকু পারি আরো যারা ম্যাথ হার ম্যাথ ছোট হার ম্যাথ তো মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। ঠিক আছে, সামনে হচ্ছে রোববার, কয় তারিখ হবে? 16 তারিখ নাকি? আচ্ছা, যেটা করবো তোমরা 20 তারিখে, তো 16 তারিখে আসবে, 16 তারিখে এসে তোমাদের যত এমসিকিউ, তোমাদের খাতা বা আমাদের পক্ষ থেকে যত আলোচনা, আরো 2 ঘন্টার একটা ক্লাস নিয়ে দিব। এর মধ্যে ইন দ্য মিন টাইম বৃহস্পতিবারে আমরা কি 3 ঘন্টার ক্লাস পাচ্ছি, সকালে 8টা থেকে 9টা একটা, 11টা থেকে কি একটা আড়াইটা। 3 ঘন্টা বেতন না, এত লাগবে না ইনশাল্লাহ। আবার রোববারে তো 1 ঘন্টা করতেছ, আবার সোমবারে আবার 2 ঘন্টা করবো।